দিনহাটায় বিএসএফ এর গুলিতে মৃত্যু। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। গীতালদহের ঘটনা। গীতালদহে বিএসএফ এর গুলিতে নিহত এক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শুভঙ্কর রয়েছে, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, দিনহাটায় বিএসএফ এর গুলিতে মৃত্যু এক যুবকের, কিন্তু কেন গুলি চালালো বিএসএফ? দেখো, যেটা জানা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একদম জিরো পয়েন্টে, অর্থাৎ গীতালদহের মরাকুঠি গ্রাম, এইটি একদম জিরো পয়েন্ট। এবং সেই জিরো পয়েন্টে গতকাল রাতে বিএসএফ গুলি চালায়, সেই গুলিতে নিহত হয় ভারতীয় যুবক। সে একজন ভিন রাজ্যের শ্রমিক, ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিল, ঈদের ছুটিতে সে বাড়ি এসেছিল এবং গতকাল রাতে গুলিতে তার মৃত্যু হয়। বিএসএফের দাবি ওই যুবক ওই এলাকা দিয়ে পাচার করছিল, তাদের বিএসএফ পাচারে বাধা দিলে বিএসএফের ওপর হামলা চালায়, তারপরেই বিএসএফ গুলি চালায় বলে অভিযোগ। যদিও যে নিহত যুবক, বিএসএফের গুলিতে মৃত যুবক, তার পরিবারের দাবি যে সে রাতের বেলা খাওয়া দাওয়া করে বাড়ির বাইরে বেরিয়েছিল এবং তারপরেই এই ঘটনা ঘটে। সে পাচারের সঙ্গে যুক্ত নয়, তাকে বিএসএফ জোর করে ইচ্ছা করেই গুলি করে মেরেছে। এবং এই ঘটনায় ওই পরিবারের তরফ থেকে বিএসএফের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ জানাচ্ছে বলে ওই পরিবারের তরফে জানানো হয়েছে। এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু বিএসএফের বিরুদ্ধে রীতিমতো তোপ দেখেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বেশ শুভঙ্কর, আমার ছেলে না রাতে খাওয়া দাওয়া ঘুমাইছে, স্কুলের মাঠে টাটে পুলিশ ঘুরে করে। আমার ছেলেকে বলে যে তোর বাইরে বেরিস নি। এখন জিরো পয়েন্টে আমার 3.5 বিঘে জমি আছে, এন্ট্রি করা আছে ওখানে, আমার নাম, ওর নামও আছে। এখন জানি না ছেলে আমার ভূমি বাড়িতে খেতে পানি দিতে গেল নাকি, আমাকে কিন্তু বলি যায়নি। এখন শুনি যে আমার ছেলেকে ওরা গুলি করে মারছে। আমার ছেলে বিচার আমি চাই। আমার ছেলে এই 10-12 দিন হল দিল্লি থেকে আসা। মনে হচ্ছে আমার ছেলেকে স্কুলের মাঠ থেকে ধরে নিয়ে যায়, ওরা গুলি করছে। বড় ছেলেকে আটকাইছে, এখন ছোট ছেলেকে ওরা মোবাইল টোবাইল টিপি নিয়ে যদি ধরছে। আমরা তো জানি ছেলে ঘরেতে আছে, কিন্তু ছেলে ঘরে নেই। ক্রমশ বিএসএফ সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠছে। এখন পর্যন্ত যে কটা ঘটনা এই দিনহাটার বিভিন্ন সীমান্তে হয়েছে, বিএসএফ কিন্তু দেখাতে পারেনি যে এই জিনিসটা পাচার করছিল বলে তাকে আমরা গুলি করেছি। পাচারকারী বলা হচ্ছে, কিন্তু পাচারের সামগ্রী দেখানো হচ্ছে না। একটা স্বাধীন দেশের নাগরিকের তার বাড়িতে এসে তার এলাকায় ঘোরাফেরার কোনো রকম সুযোগ নেই। বাংলাদেশ পরিস্থিতি, আর সেই পরিস্থিতিতে সতর্ক বিএসএফ। সীমান্তে উস্কানি, আর সেই উস্কানিতে এবার বিপাকে কৃষকরা, কারণ নদিয়ার চাপড়া সীমান্তে সেখানে কৃষিকাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নদিয়ার চাপড়া সীমান্তে কৃষিকাজে বিধিনিষেধ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক বিএসএফ। সীমান্তে উস্কানিতে বিপাকে কৃষকরা। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, দুটো বিষয় জানতে চাইবো, যে এক, কতদিনের জন্য বন্ধ করা হয়েছে কৃষিকাজ, কি নিষেধাজ্ঞাতে ঠিক কি বলা হয়েছে, নির্দিষ্ট কোনো সময় বলা হয়েছে কিনা, আর কৃষিকাজ যদি না করেন কৃষকরা কি করবেন? দেখো, নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ করা নেই, কিন্তু এখনই এই নির্দিষ্ট দেওয়ার কারণ এখন হচ্ছে পাট চাষের মরশুম। এবং এই যে ভারত বাংলাদেশ সীমান্ত চাপড়ার বিস্তীর্ণ এলাকা, এখানে প্রচুর কৃষি জমি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। এবং এখানে কিন্তু মূল অর্থকরী ফসল পাট, এবং এখানকার কৃষকরা কিন্তু পাট চাষ করেন। এবং এই পাট যেহেতু হাইটটা অনেকটা উঁচু হয়, এবং এর ফলে কিন্তু বিএসএফ এর নজরদারিতে সমস্যা হবে। এবং যেহেতু ভারত বাংলাদেশ সম্পর্ক এখন অবনতি হয়েছে, সেই কারণে কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ এই এলাকায় যে কোনো রকম অনুপ্রবেশ রুখতে। কিন্তু যে উচ্চ জাতীয় যদি কোনো ফসল চাষ করা হয়, বিশেষ করে পাট চাষ করা হয়, সেক্ষেত্রে নজরদারিতে সমস্যা হবে। সেই কারণে মূলত কিন্তু পাট জাতীয় চাষকেই কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং এর পাশাপাশি কলা গাছ এবং আখের চাষের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে, যদিও এখানে পাট চাষটা কিন্তু মূল অর্থকারী ফসল। এবং এর পাশাপাশি এই এলাকায় যে বিস্তীর্ণ এলাকায় যে অনেক চাষি রয়েছেন, এই যে পাট চাষ তাদের মূল পেশা, এই পাট চাষ করতে না পারলে তারা কিন্তু একটা বৃহৎ একটা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। কারণ এর উপরে যেমন কৃষিজীবীরা নির্ভর করছেন, ক্ষেত মজুররা নির্ভরশীল করছেন, এবং এর পাশাপাশি এটা পাট জাতীয় যে পণ্য তৈরি হয় বা ব্যবসায়ীরা, তারাও কিন্তু নির্ভরশীল হয়েছেন। তবে সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক তমশ্রী। বেশ, কিন্তু এই মুহূর্তে যদি আমাদের চাষ বন্ধ হয়, তাহলে আমরা খাবো কি? আমরা গরিব মানুষ, আমরা চাষের উপর আমাদের নির্ভর। সরকারের তরফ থেকে 50 মিটার বাদ দিয়ে বলে, আমরা এখানকার চাষিরা সব 50 মিটার বাদ দিয়ে চাষ করি, পাট চাষ করি। আর পাট চাষ যদি বন্ধ হয়ে যায়, আমাদের প্রথমে ক্ষেত মজুরিকে আমাদের মেহনত বন্ধ হয়ে যাবে, আমাদের অনেক অভাব দেখা যাবে। এখানে 200 মিটার বাদ গেলে অনেক জমি চলে যাবে, ওই ভিতরে তো আর মোট জমি থাকবে না। বাইরে তো অনেক চাষি মারা যাবে, কিন্তু কয়েকশো বিঘা জমি নষ্ট হয়ে যাবে। বিএসএফ ক্যাম্প থেকে আমাদের একটা দিয়েছে চিঠি আমরা পেয়েছি,
যেটা বলেছে 200 মিটারের মধ্যে পাট চাষ না করতে। ওদের মূল চাষই হচ্ছে পাট চাষ। ওর বর্ডারের ভিতরের বাইরে চাষ করতে যদি না করে দেওয়া হয় তারা অনেক সমস্যার সম্মুখীন হবে। সেই চাষিরাও আমাদের কাছে অভিযোগ জানায়। সেই হিসাবে আমরা জেলা প্রশাসনকে ডিএম লেভেলে আমরা জানিয়েছি বিষয়টা দেখতে। আমরা বিভিন্ন সোর্সেস থেকে এই কমপ্লেনটা পেয়েছি। এরকম একটা 50 মিটারটাকে 200 মিটার্স করা হয়েছে, তার জন্য স্থানীয় মানুষের অসুবিধা হচ্ছে বলে সেটা আমরা যে কনসার্ন অথরিটি রয়েছে এটা বিএসএফ এর সাথে টেক আপ করবার জন্য আমরা তাদের সাথে কথা বলি। প্রশাসনের বাধা রুটি রামনবমীর শোভাযাত্রা। বাঁকুড়ায় প্রশাসন একটা রুট বেঁধে দেয়, কিন্তু অন্য রুটে রামনবমীর শোভাযাত্রা করার জন্য হাইকোর্টে মামলা হয়। আর হাইকোর্টে মামলা করে কারা? বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু তারপরেও যা হলো, গুরুত্ব পেল না হাইকোর্টে। আর তারপরেই বাধা, প্রশাসনের বাধা রুটে রামনবমীর শোভাযাত্রা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, দুটো বিষয় জানতে চাইবো। এক হলো কোন রুটের জন্য হাইকোর্টে মামলা হলো, আর প্রশাসনের বেঁধে দেওয়া যে রুট সেই রুটই বা কোনটা? দেখো, বাঁকুড়ায় 2013 সালে এই রামনবমীর মিছিল শুরু হয় মূলত বিশ্ব হিন্দু পরিষদ এবং যে বিশ্ব সাধারণ সংঘ রয়েছে তাদের পক্ষ থেকে। এবং এই যে রুট, তারা রুট ছিল কিন্তু পাঁচবাগা, কলেজ মোড়, মাচানতলা সোজা পথে এবং তারপরে লালবাজারে যে শেষ হওয়া, সেই রুট গত 3 বছর আগে আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাল্টে দেওয়া হয়। পাঁচবাগা কলেজ মোড় হয়ে মাচানতলা সোজা পথে না ঢুকে ঘুর পথে ঢোকা হয় এবং তারপর সেই শোভাযাত্রা চলে যায় লালবাজারে। এবার কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি হাইকোর্টে মামলা করা হয় চ্যালেঞ্জ জানিয়ে। এই রুটকেই দিতে হবে, পুরনো যে 3 বছর আগে রুট ছিল সোজা পথে মাচানতলা, সেই রুটকে দিতে হবে। কিন্তু হাইকোর্ট তাদেরকে কিন্তু এই রুটে দেয়নি, বা বলা চলে কোনো রকম এই মামলার কোনো শুনানি হয়নি। এবং সেই কারণেই সেই পুরনো রুট, যে 3 বছর ধরে যে রুট চলছিল, সেই রুটেই রামনবমীর শোভাযাত্রা হবে এমনটাই বলা চলে। কেননা এবছরের জন্য সিদ্ধান্ত এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। সেক্ষেত্রে পুরনোর যে রুট, সেই রুট তারা পাচ্ছে না। সেক্ষেত্রে যে নতুন 3 বছর আগে রুট বেঁধে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেই রুটেই যেতে হবে এই রামনবমীর শোভাযাত্রা নিয়ে। বেশ, বিষয়টা হচ্ছে যে গত 2-3 বছর ধরে যে আপনারা এই বছরের জন্য এই রুটটাতে যান, প্রতিবার আশায় থাকতাম যে এই বছর হয়তো আমাদের আর ডাইভার্ট করে যেতে হবে না। এই বছর আমরা আর না পেরে আমরা হাইকোর্টে গিয়েছিলাম। এই বিষয়টা প্রশাসনের এই প্রপোজালটাকে চ্যালেঞ্জ করে গিয়েছিলাম হাইকোর্টে। যে মামলা এখনো শেষ হয়নি, এরপরে আমাদের আইনি লড়াই আরও জারি থাকবে এবং তার জন্য আমরা প্রস্তুত আছি। দুয়ারে রিপোর্টারে এবার একটা ছবি দেখাবো আপনাদের, যে ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর জানিয়ে শোরগোল। নৈহাটিতে আগ্নেয়াস্ত্র হাতে যুবক, ছবিটা দেখুন, আগ্নেয়াস্ত্র হাতে যুবক নৈহাটিতে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং জানিয়ে রীতিমতো শোরগোল। আর শুধু তাই নয়, নেতার সঙ্গেও এই যুবকের ছবি দেখুন, নেতার সঙ্গে যুবকের ছবি। সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ, প্রথমেই জানতে চাইবো এই যুবক কে, তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, আর কোথা থেকেই বা অস্ত্র পেল এই যুবক? দেখো, এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটা নয়, দুটো নয়, তিনটি পিস্তল তার কাছে এবং হাত ভর্তি কার্তুজ। এই ছবি কিন্তু ভিডিওতে ভাইরাল হয় ফেসবুকে, এবং সেই ছবি দেখে জানা যায় এর বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের বাড়ি, শেখ সাহিল এর নাম। এই নৈহাটির গৌরীপুরে এখন এক জায়গায় ভাড়া থাকে, বছর 4 ধরে সেখানে এসছে। এখানে এসেই কিন্তু সে তৃণমূলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং বিভিন্ন জায়গায় তার ছবি দেখা যায় তৃণমূল নেতাদের সাথে, তার পাশে সমস্ত জায়গায়। এই ঘটনায় কিন্তু একটা পরিবেশ, সবার প্রশ্ন উঠেছে যে কি করে এই ধরনের ঘটনা ঘটে। একটা যুবকের হাতে একটা পিস্তল নয়, তিনটে পিস্তল, এই নিয়ে প্রশ্ন তোলা হয়। তখন যে নৈহাটি বিধায়কের কাছে সনদ দিয়ে তিনি বলেন যে কেউ কারো পাশে এসে ছবি তুলতেই পারে, কে কার লোক বা কার হাতে কি সমাজ বিরোধী কিনা সেটা তো বোঝার উপায় থাকে না। তিনি কিন্তু তার পরিষ্কার বলেছেন যে এখানে আমাদের কোনো ভাব ছিল না, যে এসে আমাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে বা ছবি থাকতেই পারে। কিন্তু এই প্রশ্ন উঠেছে এই 3টে পিস্তল এবং সঙ্গে কার্তুজ, এত কিছু নিয়ে সে ছবি ভাইরাল হলো, অথচ পুলিশ কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করেনি এবং তার খোঁজ পাওয়া গেছে নৈহাটি গৌরীপুরে সে থাকে, উত্তরপ্রদেশ। সেখান থেকে সে এসে এই ধরনের ছবি পোস্ট করেছিল। তমস্টে বেশ, অরুণ, আমি আইসি সাহেবের সাথে কথা বলেছি, যে ছেলেটা
এই হাতে আর্মস নিয়ে রয়েছে, এগুলোকে কোনো মতে প্রশ্রয় দেওয়া যায় না। আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। কে কোন দল, কোনো দল দেখবেন। পৌরপ্রধান সে সামাজিক অনুষ্ঠানে গেছে, কে কোথায় দাঁড়িয়ে আছে সে দায়িত্ব কখনো পৌরপ্রধান হতে পারে না। দুটো ছবিকে এক জায়গায় করে দিয়ে সামাজিক সম্মান নষ্ট করলেন আমার পৌরপ্রধানের। যে এটাকে এডিট করেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেছি। তৃণমূল এইরকম ছেলেদেরকেই প্রশ্রয় দিচ্ছে যাদের কাছে আইনের কোনো ভয় নেই, প্রশাসনের কোনো ভয় নেই, তাদের কোনো সম্পর্ক না থাকলে, তাদের সঙ্গে কোনো নেতার প্রশ্রয় না থাকলে সে তার পেছনে গিয়ে দাঁড়াতে পারে। আমাদের পেছনে তো এরকম কোনো লোক দাঁড়ায় না। এরা যে জেনারেশন তৈরি করছে, যেভাবে সমাজ বিরোধী তৈরি করে দেওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু ঠিক নেই, সমাজের জন্য ঠিক না।